হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পেপারের পরিচ্ছেদ 4 এবং 5। আর আমি মাইকটা এভাবে ধরে কথা বলতেছি, এটা তোমাদের কাছে একটু আই ডোন্ট নো অসুবিধা মনে হইতে পারে, কিন্তু আমার আসলে বেশ গলা ব্যথা। তো যাতে আমার জোরে কথা বলা না লাগে এই জন্য হচ্ছে আমি মাইকটা মুখের কাছে নিয়ে কথা বলতেছি, একটা এএসএমআর ক্লাস। আচ্ছা, যাই হোক, আমরা পড়াশোনা শুরু করে দিই, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা পড়ব আমাদের পরিচ্ছেদ 4, উইচ ইজ বাকযন্ত্র। বাকযন্ত্র মানে কি? বাক মানে হচ্ছে বাক বা কথা, আর বাকযন্ত্র মানে তাহলে কি বোঝায়? যে আমাদের কথা বলার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি, এই যন্ত্রটা কি? এই যন্ত্রটা কোনো মানে কি বলবো, মানুষের তৈরি করা মেশিন না, এটা হচ্ছে সৃষ্টিকর্তার তৈরি করা মেশিন, যেটা আমাদের শরীরের মধ্যে ইনবিল্ট আছে আমাদের সবারই। অর্থাৎ আমাদের কথা বলার জন্য যেসব প্রত্যঙ্গ ব্যবহৃত হয় সেগুলোকে হচ্ছে আমরা একত্রে বলি বাকযন্ত্র, ঠিক আছে? আচ্ছা, আমি একটু সাউন্ডটা চেক করি। ওকে, আমি সাউন্ডটা চেক দিলাম, মুখ দিয়ে কথা মুখ দিয়েই তো কথা বলবো, মাইক মুখের কাছে ধরে কথা বলতেছি, কিন্তু সাউন্ড ঠিক আছে। তো আমি এই পর্যন্ত বলছি শুধু যে বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এবার আমরা দেখি বইয়ে এটা নিয়ে কি বলা আছে। বইয়ে বলা আছে যে ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে আমরা একত্রে বাকযন্ত্র বলি, বুঝতে পারলাম। এখন বাকযন্ত্রের এক্সটেন্ট বা বিস্তার কোথা থেকে কোথা পর্যন্ত মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা শুরু হয় কোথায়? শুরু হয় ফুসফুসে, এবং শেষ হয় কোথায়? শেষ হয় হচ্ছে আমাদের ঠোঁটে এসে। এবার এখানে নিচে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট বলতে কি, যদি তুমি এই ছবিটা মোটামুটি বুঝে ফেলো তাহলে আমরা বাকযন্ত্র মোটামুটি আমাদের জন্য বোঝা খুব ইজি হয়ে যাবে। কোনটা কি? ওষ্ঠ মানে ঠোঁট, এটা আমরা সবাই জানি। দাঁত আমরা চিনি, জিভ আমরা চিনি, নিচের চোয়াল আমরা চিনি, যে নিচের চোয়াল মানে হচ্ছে এই যে আমাদের নিচের এই পার্টটা। মুখ গহ্বর মানে হচ্ছে আমাদের মুখের যে হোল, মানে মুখের পুরা অংশটাকেই বলা হচ্ছে মুখ গহ্বর, যে গর্তের মতো গহ্বরের মতো জায়গাটা আছে। শ্বাসনালী মানে হচ্ছে গিয়ে আমরা যেই নালী দিয়ে শ্বাস প্রশ্বাস নেই সেটা হচ্ছে শ্বাসনালী। নাসারন্ধ্র মানে আমাদের নাকের ফুটা। নাসিকা গহ্বর মানে হচ্ছে আমাদের নাকের ছিদ্রের উপরে যে ফাঁকা জায়গা আছে যেটা আমরা দেখতে পাই না, ওটা হচ্ছে আমাদের নাসিকা গহ্বর। এবার আসি দন্তমূল। দন্তমূল মানে হচ্ছে একদম মানে সাধারণ ভাষায় বা সহজ কথায় দন্তমূল মানে হচ্ছে দাঁতের গোড়া, ঠিক আছে? শক্ত তালু, কোমল তালু, এই দুটা জিনিস একটু আমাদের বোঝা দরকার। আমাদের মুখের উপরে যে সারফেসটা আছে না, মানে আমরা যদি আমাদের জিভ মুখের উপরে লাগাই তাহলে জিভ যেই জায়গাটায় টাচ করে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে তালু। এখন তালুর যে সামনের অংশটা, এই অংশটা হচ্ছে গিয়ে শক্ত হয়, এটাকে বলে হচ্ছে শক্ত তালু। আর তালুর যে পিছনের অংশটা, এটা হচ্ছে একটু নরম হয়। হ্যাঁ, তোমরা একটু মানে জিহ্বা দিয়ে ফিল করার চেষ্টা করে দেখতে পারো, ওইটাকে আমরা বলি হচ্ছে কোমল তালু। তারপরে আলজিভ আমরা সবাই চিনি। গলবিলীয় গহ্বর হচ্ছে এই যে আমাদের গলার পিছনে যে গহ্বর থাকে, এটা হচ্ছে গলবিলীয় গহ্বর। তো মানে মেইনলি আমার কাছে মনে হয় যে আলজিভ, তালু, দন্তমূল এগুলা বুঝলেই মানে এখান থেকে যা বুঝার আমরা দেখলাম। আর কি আছে? আচ্ছা, আর খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, এগুলো তো হচ্ছে আমরা মোটামুটি জানি এগুলা কি। তাহলে আমরা এবার পড়াটা শুরু করি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে প্রত্যঙ্গের কথা বলা আছে সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুস কী করে এটা আমরা জানি। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। তাহলে এই যে বাতাসটা আসে, এই বাতাসটার উৎসকে, এই বাতাসটার উৎস হচ্ছে ফুসফুস। তারপর বলা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী মানে হচ্ছে আমাদের এই নিঃশ্বাস বা কথা বলার বাতাস যেই নালীটা বেয়ে উপরে উঠে, এটাই হচ্ছে শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর বা মুখগহ্বর এবং নাসারন্ধ্র বা নাকের ফুটা দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে? খুবই সহজ কথা। ষড়যন্ত্র, শ্বাসনালীর উপরের অংশে হচ্ছে ষড়যন্ত্রের অবস্থান। এটা আমরা একটু মনে রাখি যে ষড়যন্ত্র হচ্ছে শ্বাসনালীর উপরের অংশে, মেরুদণ্ডের 4, 5 এবং 6 নাম্বার হাড্ডির সাথে, হাড্ডির পাশে থাকে এই অংশটা, এবং এটা হচ্ছে একটা নলের মতো অংশ, ঠিক আছে? আর বাতাস এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলেই হচ্ছে ধ্বনির সৃষ্টি হয়। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি। এবং ষড়যন্ত্রের 3টা অংশ আছে। ষড়যন্ত্রের 3টা অংশ কি কি? অধিজিহ্বা, ষড়রন্ধ্র
এবং ধ্বনিদ্বার, এগুলো নিয়ে আমাদের খুব ডিটেলস জানার দরকার নেই। আমাদের বইয়ে যতটুকু আছে, আমাদের এমসিকিউ প্রশ্ন আসলে ততটুকু থেকেই আসবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ খুব একটা আসে না, কিন্তু আমরা তো অবশ্যই পড়ে রাখবো, তাই না, যাতে আমরা মানে পরীক্ষায় আসলেই তো আর আমরা আনসার না করে থাকবো না। তো এখান থেকে এমসিকিউ খুব একটা আসে না নর্মালি। তারপর আসি জিভ, মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান জানা কথা। এরপরে কি বলা আছে ইম্পর্ট্যান্ট কথা, বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল এবং সক্রিয়। জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সাথে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি, তাই না? এরপরে আমরা আসি আলজিভ। আলজিভ মানে কি? আলজিভ হচ্ছে আমাদের মুখের পেছনের দিকে থাকে একটা ছোট্ট অংশ। মুখগহ্বরের কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিভ। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে নাসিক্য ধ্বনি কখন তৈরি হয়? যখন আলজিভটা নিচে নেমে আসে, ঠিক আছে? তাইলে নাসিক্য ধ্বনি বের হওয়ার সাথে আলজিভের একটা সম্পর্ক আছে, এটা আমরা মনে রাখবো। তারপরে আসি তালু। মুখ বিবরের ছাদকে হচ্ছে তালু বলা হয়, যেটা আমি তোমাদের অলরেডি বললাম। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে, এটাও আমরা এইমাত্র দেখলাম। কোমল তালু এবং জিভমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। তাহলে আমাদের কোমল তালু এবং আমাদের জিহ্বামূল এই দুইটা স্পর্শ করলে হচ্ছে যে কণ্ঠধ্বনিগুলো আছে আমাদের, ওই যে ক খ গ ঘ, এগুলো উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে, মানে কি আমাদের দাঁতের যে গোড়া সেখান থেকে শুরু করে আমাদের কোমল তালু পর্যন্ত, মুখস্থ করার কোনো দরকার নেই, একটু ভিজুয়ালাইজ করো নিজের শরীরেরই পার্ট এগুলা, যে আমাদের দাঁতের গোড়া থেকে শুরু করে পিছে যে কোমল তালু পর্যন্ত যতটুকু পার্ট আছে এইটুকু পার্ট হচ্ছে শক্ত তালু, ঠিক আছে? এবার আসি আমরা মূর্ধা। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে বলা হয় হচ্ছে মূর্ধা। যে শক্ত তালু আর হচ্ছে আমাদের উপরের পাটির দাঁতের মাঝে যে অংশটুকু আছে, এটাকে বলা হয় হচ্ছে মূর্ধা। কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে। দন্তমূল এবং দন্ত কি, এগুলো আমরা সবাই জানি। ওষ্ঠ কি, সেটাও আমরা জানি। এবং বলা হচ্ছে যে বাক্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে আমাদের ওষ্ঠ, এবং ওষ্ঠের কতখানি বড় হচ্ছে ফাঁকাটা তার বেসিসে সংবৃত এবং বিবৃত এই দুইটা ভাগে ভাগ করা হয়। এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর আমরা যাই। আর নাসিকা মানে নাকের ছিদ্র, এটা আমরা সবাই জানি। এবার আমরা এখানের এমসিকিউগুলো বইয়ে যেগুলো আছে সেগুলো দেখে ফেলি। কোনটা বাকযন্ত্র? অবশ্যই পাকস্থলীয় না, পিত্তকোষও না, যকৃত না, ফুসফুসই হবে। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাক দিয়েও বের হয়, মুখ দিয়েও বের হয়। তাহলে আমাদের আনসার হবে ক এবং খ উভয়ই। বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? সবচেয়ে বাইরের অংশ হচ্ছে আমাদের ওষ্ঠ বা ঠোঁট। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটা? এটা কিন্তু আমি বইয়ের মধ্যে দেখায় আসছি, দাগায় আসছি, যে জিভ হচ্ছে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ। কোন অংশে তালুর অবস্থান? উপরের অংশে, একদম শুরুতেই বললাম। নাসিক্য ধ্বনি কিভাবে তৈরি হয় এটাও আমি বলে আসছি। আলজিভটা যখন নিচে নেমে আসে তখন নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে আমাদের পরিচ্ছেদ 4 খুবই সহজ একটা চ্যাপ্টার, আশা করি তোমাদেরও এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে যাই আমাদের পরিচ্ছেদ 5-এ। এটাও খুবই খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কি নিয়ে? ধ্বনি এবং বর্ণ নিয়ে। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে একটা ভাষার ক্ষুদ্রতম একক। মানে কি? যে ভাষা একদম, যদি আমরা একটা ভাষাকে বা কথাকে বিশ্লেষণ করি, সবচেয়ে ছোট যে অংশটা পাবো, যেমন আমরা অণু বা পরমাণু সম্পর্কে জানছি পদার্থের ক্ষেত্রে, যে পদার্থকে বিশ্লেষণ করতে থাকলে সবচেয়ে ছোট আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে পরমাণু। সেরকমই একটা ভাষাকে আমরা বিশ্লেষণ করতে থাকলে সবচেয়ে ছোট যেটা পাই সেটাই হচ্ছে ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা?
মৌলিক স্বরধ্বনি এখানে বলা আছে 37টা মৌলিক স্বরধ্বনি। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখানে কিন্তু স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মিলায় 37টা, ঠিক আছে? তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে এর মধ্যে 7টা, তাহলে আমরা 37টা পাইলাম। 37টার মধ্যে স্বরধ্বনি হচ্ছে 7টা এবং ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টা। অলরাইট, আর মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টা, ঠিক আছে? যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বায়ু বাধা পায় না সেগুলোকে আমরা স্বরধ্বনি বলি। আমরা সবাই জানি একইভাবে যেগুলো হচ্ছে বাধা পায় সেগুলোকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। ধ্বনির প্রতীককে আমরা বলি হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক, অর্থাৎ এই ধ্বনিগুলো যে প্রতীক দিয়ে আমরা প্রকাশ করি বা খাতায় লিখি সেটাই হচ্ছে বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। যেমন মনে করো আমি যখন বলছি আ, হ্যাঁ, সৃষ্টির শুরু থেকে যখন মানুষের ভাষা ছিল না তখনও কিন্তু মানুষ আ এটা বলতে পারতো, কিন্তু এইটা লিখে প্রকাশ করার বা দেখানোর কোনো উপায় ছিল না। কিন্তু আমি যখন আমার খাতায় এটা লিখবো বা বোর্ডে এটা লিখবো তখন কিন্তু আমি না বলেই তোমাকে বোঝাতে পারছি, তুমি চোখে দেখে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আ। তাহলে যেটা হচ্ছে ছিল কানে শোনার বিষয়, কানে শোনানো ছাড়া যেটা আগে প্রকাশ করা যেত না সেইটা বর্ণের মাধ্যমে চোখে দেখেও প্রকাশ করা যায় বা চোখে দেখেও বুঝতে পারা যায়। এটা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে যে কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে, ঠিক আছে? ভাষার সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়, খুবই জানা কথা। ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। ভাই প্লেন আর স্যারের পড়া পড়তেছি আমরা, তাই না? আচ্ছা, স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ, একদম জানা কথা। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি। মানে এত দুঃখের কথা যে মানে প্লেনার স্যারের পড়া তোমাদেরকে এখন ধরে ধরে পড়ানো লাগতেছে, তাও এগুলো দাগায় দিতেছি যে কোনটা কয়টা, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে ভুল না হয়। তবে মূল বর্ণের পাশাপাশি আরও কী কী রয়েছে? নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ, এগুলোর সম্পর্কে আমরা সামনে জানবো, ঠিক আছে? এবার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এখানে দেওয়া আছে, যারা পারো না প্লিজ পেরে ফেলো, এটা না পারা খুবই লজ্জার ব্যাপার, তোমাকে আবার প্লেতে ভর্তি হতে হবে। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের কার বর্ণ। মানে আমার অনেস্টলি এটা পড়াইতে গিয়ে হাসি আসতেছে যে আমি প্লেনার স্যারের পড়াইতেছি, এগুলো আমি প্লেনার স্যারিতে থাকতে শিখছি, তোমরা সবাই এগুলো প্লেনার স্যারিতে থাকতেই শিখছো। আচ্ছা, 10টা সংক্ষিপ্ত রূপ আছে বাচ্চারা, আমার মনে এই জন্য আজকে আমার কথা বলতে গিয়েও মনে হচ্ছে আমি বাচ্চাদের সাথে কথা বলতেছি, কারণ বাচ্চাদের পড়া শেখাচ্ছি। তোমাদের যদি কারো ছোটো ভাই বোন থাকে প্লে, নার্সারি, কেজি 1, 2 যারা হচ্ছে এসব পারে না, প্লিজ তাদেরকেও আমার ক্লাস করতে দাও। আমি এতদিন ভাবতাম আমি শুধু হচ্ছে বড় ক্লাসের বাচ্চাদের পড়াই, এখন আমি হচ্ছে প্লে নার্সারিরও পড়ানো শুরু করছি, তাদেরকেও প্লিজ এই ক্লাসটা করাও। ওকে, এগুলোর নাম হচ্ছে কারবর্ণ। কারবর্ণ কী কী আছে আমাদের? আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার। আচ্ছা থাক, আমি আসলে মজা নিচ্ছি। এগুলোর হচ্ছে স্বতন্ত্র ব্যবহার নাই। স্বতন্ত্র ব্যবহার নাই মানে কি? মানে তুমি শুধু একটা আকার বসায় দিলেই হবে না, কোনো একটা বর্ণের সাথে তোমার এই আকারটা বসাইতে হবে, ঠিক আছে? এবং কোন বর্ণের সাথে? কার চিহ্ন হচ্ছে ব্যবহৃত হয় ব্যঞ্জন বর্ণের সাথে, আগে পরে উপরে নিচে সব দিকেই যুক্ত হইতে, মানে বা উভয় দিকে যুক্ত হইতে পারে। কোনো ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে, হস চিহ্ন মানে কি? ওই যে এমন থাকে না যে মনে করো কি বলবো, যে বাস, মনে করো একটা বাস, একটা হস চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে বাস, অর্থাৎ থেমে যাবে। যদি এটা না থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে উচ্চারণ হবে বা স। হ্যাঁ, যে একটা অযুক্ত আছে তার মানে হচ্ছে এটা উচ্চারণ হয়ে যাচ্ছে বা স। ওকে, যদি কার বর্ণ বা হস চিহ্ন না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে একটা অ আছে, ঠিক হ্যাঁ? এবার আমরা এগিয়ে যাই। এবার হচ্ছে অনুবর্ণ। এখন অনুবর্ণ এই টার্মটা হয়তো আমরা এখন নতুন শুনতেছি, কিন্তু অনুবর্ণের মধ্যে যা যা আছে এগুলোও সব আমরা একদমই ছোটোবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, তো কী কী আছে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে আমাদের ফলা, রেফ এবং বর্ণসংক্ষেপ। তাহলে অনুবর্ণের মধ্যে কি কি আছে এইটা কিন্তু আমাদের আসতে পারে। কি কি আছে? ফলা, রেফ এবং বর্ণসংক্ষেপ। ফলা কি?
ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, যেগুলোকে আমরা ফলা বলি। আচ্ছা, এত সংজ্ঞা মুখস্থ করা লাগবে না। ফলা কি কি, ফলা কয়টা, এটা আমরা জাস্ট মনে রাখবো। নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। তাইলে এই ছয়টা হচ্ছে আমাদের ফলা। ঠিক আছে, কি কি? ন, ব, ম, জ, র, ল, এগুলো হচ্ছে আমাদের ফলা। এরপর আছে হচ্ছে রেফ। র এর একটা অনুবর্ণ হচ্ছে রেফ। রেফ তো একদম ওয়ান অ্যান্ড অনলি। আর হচ্ছে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ মানে কি, আমরা যুক্ত বর্ণ লেখার সময় যে কিছু বর্ণকে ছোট করে লিখি, তাই না? কিছু বর্ণের ছোট ফর্ম লিখি, ওগুলাকেই হচ্ছে বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। এখানে দেওয়া আছে কিছু। এছাড়া খণ্ডত বর্ণটা হচ্ছে তয়ের একটা বর্ণ সংক্ষেপ, যাকে একটা স্বতন্ত্র বর্ণ হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু খণ্ডত প্রকৃতপক্ষে তয়ের একটা বর্ণ সংক্ষেপ। কেমন? এবার আসি আমরা যুক্ত বর্ণতে। যুক্ত বর্ণ কি, এটাও আমরা সবাই জানি যে একাধিক বর্ণ যখন একসাথে যুক্ত হয় এটাকেই বলে যুক্ত বর্ণ। আর যুক্ত বর্ণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বচ্ছ এবং আরেকটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে, মনে করো আমরা বললাম যে ক, কয় কয় সংযুক্ত, যে পাক্কা, অক্কা, তাহলে দেখেই বোঝা যাইতেছে এখানে কি আছে, ক এবং ক আছে। তারপরে যদি বলি নিশ্চয়ই, তাহলে দেখেই বোঝা যাচ্ছে তালব্য এবং চ আছে। কিন্তু আমরা যদি বলি পক্ষ, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কি কি আছে, কিন্তু আমরা জানি এখানে ক এবং মূর্ধন্য স আছে। তো যেগুলো এরকম দেখেই বোঝা যায় কি আছে সেগুলোকে বলি স্বচ্ছ, যেগুলো দেখে বোঝা যায় না কি আছে সাথে সাথে সেগুলোকে আমরা বলি অস্বচ্ছ। একদম সিম্পল। ওকে, তাইলে এখানে হচ্ছে যেগুলো অস্বচ্ছ সেগুলোর ব্রেকডাউন দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিব। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। এবং লাস্টে আছে সংখ্যাবর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যাবর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মানে এই সংখ্যাগুলো আমরা তো এমনিতে 1 2 3 4 জানি, এগুলোর বাংলা ফর্মও আছে, যেটা হচ্ছে এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা চলে যাই এমসিকিউতে। মৌলিক স্বরধ্বনি কয়টা বলো তো বাচ্চারা? ধ্বনির প্রতীককে আমরা কি বলি? বলি হচ্ছে বর্ণ। তারপরে এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ দিয়ে তৈরি, এটাও হচ্ছে বইয়ে দেওয়া আছে। কি হবে? বর্গীয় জ এবং ইয়। ক্ষুদ্রতম একক কোনটা? ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে কি ছিল? অনুবর্ণ, তাই না? নাকি ফলা? হ্যাঁ, অনুবর্ণ। বাংলা কার বর্ণের সংখ্যা বা মোট কয়টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে? 10টা স্বরবর্ণের হচ্ছে সংক্ষিপ্ত রূপ আছে। কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা ধ্বনি পাই। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। আমাদের চ্যাপ্টারের একদম শুরুতেই আছে। আরে এইসব এমসিকিউ তোমাদের করোনা লাগলে তুমি এমনিই পারো, তোমরা এমনিই পারো। আচ্ছা, আমি জাস্ট মানে আগায় যাই, হ্যাঁ, দেখি যে তেমন কিছু আছে নাকি বোঝানোর মতো, নাইলে এসব ইনফরমেশন তো আর তোমাদেরকে ওভাবে বারবার টিক দেওয়ার কিছু নাই। লাইভ ক্লাস হইলে আমি দিতাম, তোমরা আনসার দিতা, তাইলে হচ্ছে একটা মজা লাগতো। কিন্তু এখন আসলে একদম সিম্পল জিনিস, যেগুলো একদম বইয়ে এইমাত্র দেখেই আসছি। কোনটা মৌলিক স্বরধ্বনি বলো তো? হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোনটা অস্বচ্ছ? এইটা দেখে বোঝা, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে প ত, বর্গীয় জ ন দ, এটা দেখে বোঝা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ কোনটা? এটা দেখো দন্ত স ট গ ধ ন ট, এটা হচ্ছে অস্বচ্ছ। অনুবর্ণের মধ্যে কি কি আছে? অনুবর্ণের মধ্যে আমরা কি কি দেখে আসছি? অনুবর্ণের মধ্যে ছিল ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। এটা কিন্তু মনে রাখতে হবে। অস্বচ্ছ কোনটা? আরে একই জিনিস আবার আসছে। কোনটা স্বচ্ছ? এই যে দেখেই বোঝা যাইতেছে এটা স্বচ্ছ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। এত ইজি, দেখছি এগুলো কিন্তু বোর্ডে আসছে এবং অনেকবার আসছে। কত সহজ প্রশ্ন আসে বোর্ডে। বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? আয়ের আছে, উ এর আছে, রি এরও আছে, কার নাই তাহলে? বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টা? দেখে আসলাম না, কয়টা বলো তো? 6টা।
অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর যুক্ত বর্ণের রূপ কি? রূপ কি ছিল বলো তো? রূপ হবে হচ্ছে ইয় যোগ বর্গীয় জ। এগুলো কিন্তু আমাদের ওই অস্বচ্ছ ব্রেকডাউনগুলো দেওয়া আছে যে কোন দুইটা মিলায় কোনটা হয়, ওইটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, আজকের ক্লাসটা বেশ ছোট ছিল, বেশ সহজ ছিল। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।